প্রিয় লিসেনার্স, আজকের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা একটা ট্রাক ড্রাইভার। তো আর দেরি না করে মূল ঘটনায় চলে যাচ্ছি। কানাডার এক প্রদেশ অন্টারিও। শীতকাল, রাত তখন প্রায় 2টা। চারদিকে বরফে ঢেকে আছে রাস্তা, আর বাতাসে এমন ঠান্ডা যেন শ্বাস নিলেও বুকটা কেঁপে ওঠে। এই ঘটনার মূল চরিত্রে রয়েছে অর্ণব। বাংলাদেশ থেকে কয়েক বছর আগে এসে এখন কানাডায় ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করছে। সে কাজ করে ফেডেক্স একটা কন্ট্রাক্টে, কিন্তু রাতের ডিউটি তার খুবই পরিচিত। সেই দিন তার কাজ ছিল একটু আলাদা। ডিসপাস থেকে কল এলো যে একটা স্পেশাল ডেলিভারি রয়েছে, সাবধানে নিয়ে যেতে হবে সেটা। অর্ণব জিজ্ঞেস করলো কি আছে। ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ থেকে শুধু একটা কথাই বলা হলো, কফিন। ডিপোতে পৌঁছে সে দেখে একটি কালো কাঠের কফিন, চারপাশে লোহার বেল্ট দিয়ে বাঁধানো। কফিনটা অস্বাভাবিকভাবেই ভারী। একজন বৃদ্ধ কর্মচারী তাকে এসে বলল, ভাই, এই জিনিসটা রাতে একা নিয়ে যাবেন না, সমস্যা হয় যদি। তখনই সে হেসে বলল, ভুট্টুত, আমি এসবে কোনোভাবেই বিশ্বাস করি না। লোকটা শুধু বলল, রাত 3টার পরে পিছনে একেবারেই তাকাবেন না। তখনই ট্রাক চালাতে শুরু করলো অর্ণব। রাস্তায় হাইওয়েতে গেল। চারপাশে তখন সাদা বরফ আর অন্ধকার। ঘড়িতে 2:45। হঠাৎ ট্রাকের ভিতরে ঠান্ডা বাতাস যেন বেড়ে গেল আরো। হিটারটা চালু থাকার সত্ত্বেও নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে। 3টা বাজতেই অদ্ভুতভাবে আওয়াজ হতে শুরু করে। পিছন থেকে ক্রমাগত শব্দটা আসছে। তখনই অর্ণব ভেবেছিল রাস্তার ঝাঁকুনি হয়তো, কিন্তু শব্দটা নিয়মিত, যেন কেউ ভেতর থেকে কফিনে ধাক্কা দিচ্ছে। সে রিয়ার ভিউ মিররে তাকালো, কিছুই নেই, শুধু কফিনটা আগের মতোই। কিন্তু কয়েক সেকেন্ড পর মিররে কফিনের ঢাকনাটা একটু নড়ল। অর্ণবের হাত কাঁপতে শুরু করে। সে নিজেকে বুঝালো, এটা আমার মাথার ভুল। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একজন দাঁড়িয়েছিল, কালো কোট, মাথা নিচু করে। তখনই অর্ণব থামলো। লোকটা ধীরে ধীরে উঠে ট্রাকে বসলো। তার মুখ দেখা যাচ্ছিল না। লোকটা বলল, আপনি কি একটা কফিন বহন করছেন? অর্ণব অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? লোকটা হাসলো, ওটা আমার। তখনই অর্ণবের বুক ধড়ফড় করতে শুরু করে। হঠাৎ ট্রাকের ভিতর আবার শব্দ, এবার আরো জোরে, ধাম ধাম করে আওয়াজ আসতে শুরু করে। লোকটা ধীরে বলে, ওটা খুলে গেছে। অর্ণব ভয় পেয়ে ব্রেক করলো। পিছনে গিয়ে দরজা খুলতেই কফিনের ঢাকনা পুরোটাই খোলা, ভেতরে কেউ নেই। তখনই অর্ণব ধীরে ধীরে ঘুরে তাকালো। সেই লোকটা ট্রাকে বসেছিল। সে এখন ট্রাকের পেছনে দাঁড়িয়ে, তার চোখ লাল, মুখটা ফ্যাকাশে। লোকটা বলল, আমি তো ভিতরেই ছিলাম, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অর্ণব আর কিছু না দেখে ট্রাক চালিয়ে সরাসরি ডেলিভারি পয়েন্টে গিয়ে পৌঁছালো। সেখানে একজন কফিন খুলে দেখে ভেতরে আগেই একটা মৃতদেহ ছিল, কিন্তু এখন সেটি অদৃশ্য। একজন কর্মচারী চুপচাপ বলল, এই কফিনটা আগে 3বার হারিয়েছে, প্রতিবারই ড্রাইভার একই কথা বলেছে। অর্ণব দেশে ফোন করে সব কথা বলল, কিন্তু পরদিন তার ট্রাক পাওয়া গেল হাইওয়ের পাশে দাঁড়িয়ে, ইঞ্জিন চালু, দরজাটা খোলা, কিন্তু অর্ণব নেই। আর ট্রাকের ভেতরে একটা নতুন কফিন রাখা। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। রাত 10টা, চারদিকে নিস্তব্ধতা। আরিফ একজন বাংলাদেশি ইউটিউবার, যিনি রিয়েল হন্টেড প্লেস এক্সপ্লোরার করে থাকেন। তার নতুন টার্গেট ইউক্রেনের ভয়ঙ্কর পরিত্যক্ত শহর প্রিপিয়াতে। লোকজন বলে এই শহরে শুধু রেডিয়েশন না,
আরো কিছু রয়েছে। আরিফ তখন হাসে। ভিউ পাওয়ার জন্য মানুষ অনেক কিছুই বলে, কিন্তু তার গাইড একটা কথা বলছিল, মর্গে ঢুকবেন, কিন্তু রাত 12টার পরে না থাকাই ভালো সেখানে। পুরনো বিল্ডিংটা দেখে মনে হয় সময় এখানে থেমে গেছে। ভাঙা দরজা, দেওয়ালে দাগ, আর লাল রঙে লেখা নো, ডু নট এন্টার। দরজাটা ঠেলে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। যেন কেউ ফিসফিস করে বলল, ফিরে যাও। মরগের ভেতরের অন্ধকার। আরিফ ক্যামেরা অন করলো। এবং বন্ধুরা, আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটা শ্যাডো নড়ল, কিন্তু সামনে তখন কেউ নেই। সে ঢুকলো ডেড রুমে, এবং এক সারিতে স্টিলের ডয়ার, প্রতিটা ডয়ার নম্বর করা। একটা ডয়ার 13 নম্বর, অর্ধেকভাবে খোলা। আরিফ কাছে যায়, হাত দিয়ে টানলো। ভেতরে একটা শুকনো কোনো কিছু। চোখ দুটো খোলা, সরাসরি তার দিকে তাকিয়ে, কিন্তু আসল ভয়। দেহটা কেমন জানি ভাবে নড়ছে। হঠাৎ পুরো বিল্ডিং কাঁপতে শুরু করলো। দেওয়ালের ভেতর থেকে আওয়াজ, আমাদের বের করো, আমরা এখনো বেঁচে রয়েছি। আরিফ ভয় পেয়ে পিছিয়ে যায়। তারপর আরো ডয়ার একে একে খুলে যায়, কিন্তু ভেতরে কোনো লাশ নেই। লাইট নিভে গেল, শুধু ক্যামেরার লাইট ভীষণ অন। স্ক্রিনে দেখা গেল তার পিছনে দাঁড়িয়ে আছে 5 থেকে 6টা অবয়ব। তাদের শরীর আধা পচা, চোখ খোলা। একজন ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি আমাদের দেখতে পাচ্ছ? একটা পুরনো ফাইল পড়েছিল মেঝেতে। আরিফ সেটা তুলে দেখে, এই মরগে একসময় রেডিয়েশনে আক্রান্ত মানুষদের আনা হতো, কিন্তু তারা পুরোপুরি মৃত ছিল না। ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করে পরীক্ষা চালাতো। জীবিত অবস্থায় তাদের কেটে ফেলা হতো। তাদের চিৎকার দেওয়ালের মধ্যে আটকে গেছে। হঠাৎ একটা অবয়ব কথা বলে উঠে, আজ তুমি আমাদের সাথেই থাকবে। আরিফ দৌড় দিল, কিন্তু দরজাটা কেমন জানি বন্ধ। ক্যামেরাটা পড়ে গেল মাটিতে। ভিডিওতে দেখা যায় কেউ তাকে টেনে নিচ্ছে অন্ধকারে। পরদিন সকালে একদল এক্সপ্লোরার সেই জায়গায় যায়। তারা একটা ক্যামেরা খুঁজে পায়। ভিডিও চালু করে দেখে শেষ ফ্রেমে আরিফ দাঁড়িয়ে আছে, অন্যদের সাথে চোখ ফাঁকা, মুখে ধীরে ধীরে হাসি। শেষ কথায় শোনা যায়, আজও নাকি প্রিপিয়াতে সেই মর্গে গেলে ক্যামেরা নিজে নিজেই অন হয়ে যায়, আর স্ক্রিনে দেখা যায় কেউ একজন অপেক্ষা করছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। স্থান নেত্রকোনা। গ্রামের নাম কেন্দুয়া, এক নির্জন গ্রাম। রাত প্রায় 9টা। চারদিকে ধান ক্ষেত, কুয়াশা, আর অদূরে শিয়ালের ডাক। এই গ্রামের পাশে একটা পুরনো হাসপাতাল ছিল, যেটা একটা পরিত্যক্ত। আর সেই হাসপাতালের পাশেই একটা ছোট মর্গ। গ্রামের লোকজন বলে, এই মর্গে গেলে মানুষ আর ফিরে আসে না। রফিক একজন গ্রাম্য যুবক, সাহসী, একটু জেদি, আর ভূতে বিশ্বাস নেই বললেই চলে। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, তুই যদি সত্যি সাহসী হোস, তাহলে আজ রাত 12টার পরে ওই মর্গে গিয়ে থাক। রফিক হাসলো, আমি রাত কাটিয়ে আসবো, বলে সে। তখনই রাত 11:45 হবে। রফিক একা হেঁটে গেল মর্গের দিকে। ভাঙা দেওয়াল, মরিচা ধরা দরজা, আর চারদিকে শান্ত পরিস্থিতি থাকলেও দরজায় লেখা, রাত 12টার পর প্রবেশ নিষেধ। রফিক দরজা ঠেলে ঢুকে যায়। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস, একটা গন্ধ, পচা লাশ আর ওষুধের মিশ্রণ। দেওয়াল পুরনো রক্তের দাগ। হঠাৎ
ভেতরে একটা ঘর থেকে শব্দ আসে। সে ঢুকলো ভেতরের রুমে। এক সারিতে লোহার ডয়ার, আর একটা ডয়ার একটু খোলা। রফিক ধীরে ধীরে কাছে যায়। ভেতরে তাকাতেই একটা লাশ। চোখগুলো কেমন জানি খোলা, আর ঠোঁট কাঁপছিল। সে কিছু বলতে চাইছে মনে হয়। হঠাৎ পুরো মর্গে শব্দ শুরু। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, সেখানে অনেকগুলো লাশ ছিল না। চারদিক খালি অন্ধকার আর অন্ধকার। পেছন থেকে কণ্ঠ, আমাদের এখানে রাখা হয়েছে কেন? কবর দেওয়া হয়নি কেন? রফিক ঘুরে দেখে 6 থেকে 7টা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সবাই সাদা কাপড়ে মোড়া, চোখ কালো। একজন বলে, আমাদের শরীর কেটে ফেলা হয়েছিল, আমরা বেঁচে ছিলাম। রফিক দেওয়ালে একটা পুরনো নোটিশ দেখে। এই মর্গে একসময় গরিব মানুষদের লাশ এনে অবৈধভাবে পরীক্ষা করা হতো। অনেক সময় মানুষ পুরোপুরি মরেনি, তাদের জীবিত অবস্থায় এসব পরীক্ষা চালানো হয়। রফিক দৌড়ে বের হয়ে যায়, কিন্তু দরজা বন্ধ। তার চারদিকে অবয়বগুলো এগিয়ে আসছে। হঠাৎ তার পা নড়ছে না। অবয়বগুলো একসাথে বলে ওঠে, আজ তুমি আমাদের একজন তো হবেই। রফিক চিৎকার করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে মর্গের ভেতরে একটা নতুন ডয়ার উঠেছে। খুলে দেখে ভেতরে রফিক, চোখ খোলা, ঠোঁটে অদ্ভুত হাসি। আজও নাকি ওই গ্রামে মর্গে গেলে মাঝরাতে একটা ডয়ার নিজে থেকে খুলে যায়, আর কেউ একজন ফিসফিস করে বলে ওঠে, তুমি দেরি করে ফেলেছ। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। স্থান কিশোরগঞ্জ, গ্রামের নাম ভৈরব। এক নির্জন এলাকা। রাত 8টা। গ্রামের এক কোনায় একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। চারদিকে গাছপালা, আগাছা আর ভাঙা দেওয়াল। লোকজন ওই বাড়িকে বলে মরা বাড়ি নামে, কারণ ওই বাড়িতে রাত কাটাতে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। সুমন একজন ভালো কলেজ পড়ুয়া ছাত্র। সে এসবে বিশ্বাস করে না। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দেয়, এক রাতে ওই বাড়িতে কাটাতে পারলে তুই আসল সাহসী। সুমন রাজি হয়ে যায়। সুমন একা বাড়ির সামনে দাঁড়ায়। দরজা আধা খোলা। ভেতরে থেকে ঠান্ডা বাতাস আসতে শুরু করে। সে মোবাইলের লাইট জ্বালিয়ে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই একটা গন্ধ, পুরনো ভেজা আর পচা। দেওয়ালে পুরনো ছবি। একটা ছবিতে পুরো পরিবার, কিন্তু সবাইয়ের চোখে কালো করে দেওয়া। রাত তখন 12টা। হঠাৎ উপরের পায়ের শব্দ, যেন কেউ মনে হয় হাঁটছে, কিন্তু এই বাড়িতে তো কেউ নেই। সুমন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। একটা দরজা বন্ধ। ভেতর থেকে ফিস ফিস করে আসে, খুলে দে। সুমন দরজাটা খুলল। ভেতরে একটা খাট, আর খাটের ওপর বসে আছে একটা ছোট মেয়ে। মাথা নিচু, চুল এবং মুখ ঢেকে রাখা। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে, কোনো চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, তুমি নতুন এসেছো। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করে। দেওয়ালের ছবি নড়ছে। একটা ছবিতে দেখা গেল এই বাড়ির সবাই এক রাতে মারা গেছে। কেউ বা আত্মহত্যা, কেউ বলছে খুন, কিন্তু আসল সত্য, তারা কেউই মরেনি ঠিকভাবে। বাড়ির সব দরজা বন্ধ হয়ে গেল। চারদিকে শব্দ, হাসি, কান্না আর চিৎকার। সুমন দৌড়াতে লাগলো, কিন্তু একই জায়গায় ফিরে আসছে বারবার। সে নিচে নেমে দরজা খুলতে গেল। হঠাৎ দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে পুরো পরিবার। সবাই সেই ছবির মতোই, চোখগুলো কালো। সবাই একসাথে বলে উঠল, তুমি এখন আমাদের সাথে থাকবে, তাই তো এখানে এসেছো। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পায় বাড়ির দরজাটা খোলা। ভেতরে কেউ নেই, কিন্তু দেওয়ালে একটা নতুন ছবি, একটা পরিবার দাঁড়িয়ে, আর তার
পাশেই সুমন, চোখগুলো কালো, মুখে অদ্ভুত একটা হাসি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ঢাকার এক মধ্যবিত্ত পরিবার, বাবা মাহবুব, মা নীলা, ছেলে রিয়াদ, বয়স প্রায় 12 বছর হবে, আর মেয়ে তিশা 8 বছর। অনেকদিন পর তারা সিদ্ধান্ত নেয় একটা ট্রিপে যাওয়া দরকার। তারা যায় রাঙ্গামাটির দিকে। সবকিছুই স্বাভাবিক, আনন্দ, গান, হাসি, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত সব বদলে দেয়। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতেই তারা শর্টকাট নেয়। গুগল ম্যাপ কাজ করছিল না। রাস্তা ধীরে ধীরে নির্জন হয়ে যায়, চারদিকে শুধু জঙ্গল। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। দূরে তারা একটা বাড়ি দেখতে পায়, পুরনো, অন্ধকার, ভাঙা, কিন্তু থাকার মতো একমাত্রই জায়গা। মাহবুব বলে, আজ রাতটা এখানেই থাকি। দরজাটা খোলা। ভেতরে ঢুকতেই বাতাস যেন অদ্ভুত ভাবে গরম হয়ে যায়। একটা অদ্ভুত নীরবতা। তিশা বলে, মা, কেউ যেন আমাদের দেখছে। ঘরের দেওয়ালে অসংখ্য আঁকিবুকি চিত্র। ছবিগুলোর চোখগুলো কেমন জানি কাটা কাটা মনে হচ্ছে। রাত বাড়তে থাকে। রাত 12টা। শব্দ আসতে শুরু করে বিকট ভাবে। কারো যেন হাঁটার শব্দ, তবে তাদের দেখা যাচ্ছে না। একটা ঘর বন্ধ, ভেতর থেকে কান্নার শব্দ। দরজা খুলতেই ঘরটা ফাঁকা, কিন্তু মেঝেতে দাগ, যেন কেউ টেনে নিয়ে গেছে। রিয়াদ হঠাৎ চুপ হয়ে যায়। তিশা দেওয়ালের দিকে তাকিয়ে হাসছে। মা জিজ্ঞেস করে, কি হয়েছে? তিশা বলে, ওরা আমাদের সাথে খেলতে চায়। মাহবুব একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা, এই বাড়িতে একটা পরিবার থাকতো আগে। এক রাতে তারা সবাই নিখোঁজ হয়ে যায়। কেউ বলে তারা নিজেদের হত্যা করেছে, আবার কেউ বলে তাদের নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে দরজাটা বন্ধ, জানালা বন্ধ, মোবাইলের নেটওয়ার্ক নেই। চারদিকে ফিস ফিস। থাকো। রাত 2টা। সব ঘরেই শব্দ, হাসি, কান্না আর দৌড়ানোর শব্দ। মাহবুব দরজা খুলে বের হতে যায়, কিন্তু বাইরে একই বাড়ি, যেন লুপে আটকে গেছে তারা। হঠাৎ করেই তারা দেখতে পায় আরেকটা পরিবার দাঁড়িয়ে, ঠিক তাদেরই মতো, একই চেহারার, কিন্তু চোখগুলো কেমন জানি অদ্ভুত। এরা একসাথে বলে, আমরা আগে এসেছিলাম, এখন তোমরা আমাদের মাঝে। বাড়ি মানুষের কপি করে নেয়, আমরাও করি। যারা আসে তাদের রেখে দেই, আর নতুন রূপে আমরা বের হই। মাহবুব পরিবারকে নিয়ে দৌড়ায়, দরজা ভাঙতে যায়। হঠাৎ তার ছেলে রিয়াদ থেমে যায়। সে বলে, বাবা, আমি এখানেই থাকবো। আর তার চোখ কেমন জানি কালো হয়ে গেছে। তার মা চিৎকার করে। তিশা ধীরে ধীরে হাসতে শুরু করে। মাহবুব বুঝতে পারে সব শেষ। পরদিন একদল পর্যটক সেই জায়গায় আসে। তারা একটা বাড়ি দেখে। ভেতরে ঢুকে দেখে একটা পরিবার বসে আছে, স্বাভাবিক, হাসছে। তারা বলে, আমরা কালই এখানে এসেছি, কিন্তু দেওয়ালে তাদের অদ্ভুত ভাবে আঁকিবুকি ছবিগুলো কেমন জানি টিপ টিপ করে জ্বলতে থাকে। এটিও তাদের মধ্যে অংশ হয়ে যাবে মনে হয়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। গাজীপুরের সুন্দরপুর এক গ্রাম। চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড়, আর কুয়াশা তো রয়েছেই শীতকাল বলে। এই গ্রামের এক কোণায় একটা পুরনো বাড়ি আছে। লোকজন যাকে বলে সেখানে যাস না বাড়ি বলে। সেখানে যে গেছে সে আর কখনো ফেরেনি। রহমান সাহেব ঢাকার বাসিন্দা। শালী, স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে থাকে। গ্রামে জমি দেখতে তারা একদিন এখানে আসে। লোকজন তাদের সতর্ক করে, ওই বাড়িতে যাবেন না, কিন্তু তারা বিশ্বাস করেনি। বিকাল থেকে সন্ধ্যা বাড়িটা পুরনো, থাকার মতোই, কিন্তু রহমান সাহেব বলেন, এক রাত থাকলে কি এমনটা হবে। রাত নামতেই চারদিকে অদ্ভুত নীরবতা, কুকুরের ডাকও বন্ধ। রহমান সাহেব থমকে দাঁড়ালেন, কিন্তু তারপর সাহস করে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস, গা ছুঁয়ে যাওয়া, গায়ে কাটা দেওয়া, তার সাথে অদ্ভুত ঘটনা। সব তার মনে
যেতে যেতে শুরু করতে লাগলো, কিন্তু চোখগুলো ঘষে মুছে এগুলো কোনো কিছুই না তিনি মনে করলেন। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল দাম করে। উপর থেকে শব্দ, ধীরে টানতে টানতে হাঁটার মতো, টপ টপ করে। রহমান সাহেব নিজেকে বোঝালেন এটা হয়তো ইঁদুরের, কিন্তু শব্দটা মানুষের পায়ের মতো। তিনি টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। প্রতিটা ধাপ কাঁপছিল। হঠাৎ তার সামনে একটা ছায়া চলে গেল, কিন্তু কেউ নেই। একটা দরজা বন্ধ, ভেতর থেকে ফিস ফিস কেউ যেন কোনোভাবে কথা বলছে। রহমান সাহেব থেমে যায়, তার হাত কাঁপতে শুরু করে। তবুও দরজা খুললেন। ঘরের ভিতরে একটা চেয়ারে বসে আছে একজন মানুষ, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। রহমান সাহেব বললেন, কে আপনি? লোকটা ধীরে মাথা তুলল, চোখ নেই, শুধু কালো গর্ত। লোকটা ধীরে ধীরে বলল, তুমি এখানে কেন এসেছ? হঠাৎ পুরো ঘন অন্ধকার হয়ে যায়। দেওয়াল থেকে শব্দ, চিৎকার, কান্নার আওয়াজ, সাহায্যের ডাক। রহমান সাহেব হঠাৎ দেখলেন দেওয়ালের দৃশ্য ভেসে উঠেছে। এই পুরনো বাড়ির ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা। সেখানে নৃশংসভাবে সবাইকে হত্যা করা হচ্ছে। হঠাৎ চারদিক থেকে অবয়বগুলো ঘিরে ধরে, সবার কোটরে লাল চোখ। সবাই একসাথে বলে, তুমি আমাদের সাথেই থাকবে। রহমান সাহেব দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তার পা যেন আটকে গেছে, কোনোভাবেই নড়ছে না। সে ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। তারপরে তার পা আস্তে আস্তে খুলতে শুরু করে। তিনি নিচে নেমে দরজা খুলতেই গেলেন, কিন্তু দরজায় নেই, শুধু দেওয়াল। তিনি বারবার একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ তিনি নিজের ছেলের কথা মনে করলেন। স্ত্রীর কথা মনে পড়ল। তিনি চিৎকার করে বললেন, আমি এখানে থাকবো না। তারপর দরজার দিকে জোরে ধাক্কা দেন। হঠাৎ সব শব্দ থেমে গেল, দরজাটা খুলে গেল। তিনি বাইরে গেলেন। ভোরের আলো, গ্রামের লোকজন তাকে বাইরে অজ্ঞান অবস্থায় পায়। তার শরীর ঠান্ডা, চোখ খোলা। তিনি বেঁচে আছেন। কয়েকদিন পর রহমান সাহেব স্বাভাবিক হয়ে যান। সবাই ভাবে তিনি বেঁচে গেছেন, কিন্তু এক রাতে তার স্ত্রী দেখে রহমান সাহেব আয়নায় দাঁড়িয়ে রয়ে কি জানি দেখছেন। ধীরে ধীরে হাসছেন, আর আয়নায় দেখা যাচ্ছে তার চোখ পুরোটাই লাল। শেষ কথা বলে যাই, সে কি সত্যি বেঁচে ফিরেছিল, নাকি কিছু একটা তার সাথে বের হয়ে এসেছিল? এই ছিল ঘটনা। এবার আমরা একটি জেলের ঘটনায় চলে যাব। রাত তখন 10টা। মেঘনা নদী শান্ত কিন্তু গভীর। চারদিকে অন্ধকার, দূরে দূরে কয়েকটা নৌকার আলো। করিম একজন অভিজ্ঞ জেলে, বহু বছর ধরে এই নদীতে মাছ ধরে। সে বলে, নদী যত শান্ত ততই ভয়ঙ্কর। সেদিন সে একাই নৌকা নিয়ে বের হয়েছিল, কারণ আজও নাকি বড় মাছ উঠবে। সে জাল ফেলল, মাটি একদমই স্থির, কিন্তু হঠাৎ নৌকাটা নিজে নিজেই একটু দুলে উঠল। করিম ভাবল স্রোতের কারণে, কিন্তু পানি একদম স্থির। হঠাৎ জালের দড়ি নিজে নিজে টানতে শুরু করলো, যেন নিচে কেউ ধরে টানছে। করিম দড়ি টানতে লাগলো। জাল খুব ভারী। সে খুশি হয়ে ভাবল বড় মাছ, কিন্তু জাল উঠতেই সে থেমে যায়। জালের ভিতরে মাছ না, একটা মানুষের হাত, সাদা ফুলে ওঠা, নখগুলো কালো। করিম ভয়ে জাল ফেলে দিল। হঠাৎ চারদিক থেকে শব্দ, পানির নিচ থেকে যেন কেউ কথা বলছে, ফিরে যাও, না হলে তুমি মরবে, ফিরে যা। নৌকার নিচে কিছু একটা বসছে। করিম টর্চ জ্বালালো। পানির ওপর ছায়া দেখা যাচ্ছে, যেন অনেকগুলো মানুষ নৌকার চারপাশে ঘুরছে, কিন্তু পানি ভাঙছে না। হঠাৎ একটা মুখ পানির ওপর থেকে ভেসে উঠল। চোখ নেই, মুখ খোলা। সে করিমের দিকে তাকিয়ে রয়েছে, তারপর আবার পানির নিচে চলে যায়। করিমের মনে পড়ে
এই জায়গায় অনেক নৌকা ডুবে গেছে আগে, অনেক জেলে নিখোঁজ হয়ে গেছে। লোকজন বলে ওরা এখনো নদীর নিচে রয়েছে। নৌকা হঠাৎ থেমে গেল, চলছে না। দড়ি নিজে নিজেই পানিতে পড়ছে, কেউ নিচ থেকে টানছে। হঠাৎ 3 থেকে 4টা মাথা পানির নিচ থেকে উপরে উঠে সবাই করিমের দিকে তাকালো, একসাথে বলল, আমাদের সাথে নামো। করিম ইঞ্জিন চালু করতেই চেষ্টা করলো, তার হাত কাঁপছে, চোখে পানি। সে চিৎকার করলো, আমি যাব না। হঠাৎ ইঞ্জিন নিজে থেকে চালু হয়ে যায়, নৌকা দ্রুত এগিয়ে গেল, সব ছায়া অদৃশ্য। ভোরে সে ঘাটে ফিরে আসে, সবাই দেখে সে বেঁচে আছে, কিন্তু চুপ। কয়েকদিন পর আরেক জেলে একই জায়গায় জাল ফেলে, জাল তুলতেই একটা পুরনো লণ্ঠন উঠে আসে। লণ্ঠনের গায়ে লেখা করিম, কিন্তু করিম তো এখনো জীবিত। মেঘনা নদী শুধু মাছ দেয় না, কখনো কখনো সে যা নেয় তা ফেরত দেয় না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। রাত 1টা, হাসপাতালের সামনে একটা পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। ড্রাইভারের নাম জসিম, বহু বছর ধরে লাশ বহন করে। সে বলে, জীবিত মানুষ যত না ভয়ঙ্কর, মৃত মানুষ তার থেকেও চুপচাপ। হঠাৎ ফোন আসে, একটা লাশ ঢাকায় নিতে হবে রাতেই। কোনো আত্মীয় নেই, শুধু কফিন। জসিম একটু অবাক হয়, তবুও রাজি হয় সে। হাসপাতালে 2জন লোক কফিন তুলে দেয়, তারা অদ্ভুত চুপ। একজন শুধু বলে, পিছনে তাকাবেন না। জসিম হেসে উড়িয়ে দেয়। অ্যাম্বুলেন্স চলছে, চারদিকে অন্ধকার, হাইওয়ে ফাঁকা। হঠাৎ পেছন থেকে শব্দ, ঠক ঠক করে, যেন কফিনে কেউ ধাক্কা দিচ্ছে। জসিম রিয়ার ভিউ মিররে তাকায়, কফিন ঠিকই আছে, কিন্তু ঢাকনাটা একটু নড়ছে। তার হাত ঠান্ডা হয়ে যায়। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে ঠান্ডা হওয়া একটা বাতাস, শ্বাস নিলেই ধোঁয়া বের হচ্ছে। তার পেছন থেকে খুলে দে একটি আওয়াজ শুনতে পায় সে। জসিম ভয় পেয়ে গাড়িটি থামায়, পেছনে গিয়ে দরজাটা খুলে কফিন দেখে, ঢাকনা আধা খোলা, এবং সে ধীরে ধীরে ঢাকনাটা তোলে। ভেতরে একটা মৃতদেহ। মৃতদেহের চোখ হঠাৎ করে তার দিকে ঘুরে যায়। জসিম পিছিয়ে গেল, পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়। ভেতরে অন্ধকার, দরজা খুলছে না, চারদিকে শব্দ, হাসি, ফিস ফিস। হঠাৎ মৃতদেহ উঠে বসে ধীরে ধীরে বলে, তুমি দেরি করে ফেলেছ। জসিম চিৎকার করে দরজায় ধাক্কা দেয়। হঠাৎ দরজা খুলে যায়। সে দৌড়ে সামনে গিয়ে গাড়ি চালায়। ভোরে সে ঢাকায় পৌঁছে যায়। হাসপাতালে কফিনটি নামানো হয়। লোকজন খুলে দেখে ভেতরে সবই ঠিক আছে, মৃতদেহ আগের মতোই। জসিম স্বস্তি পায়, ভাবল সবই কল্পনা। কিন্তু বাড়ি ফিরে সে দেখে তার শার্টের পেছনে কাদা লেগে আছে, আর কাদার ওপর আঙ্গুল দিয়ে লেখা, আমি এসেছি। শেষ কথা বলা। কিছু যাত্রা শুধু রাস্তা পর্যন্ত শেষ হয় না, কিছু যাত্রী গন্তব্যে পৌঁছানোর পর থেকে যায় তার সাথেই। এই ছিল ঘটনা। সেভেনের পরের ঘটনায় চলে যাচ্ছি। স্থান ময়মনসিংহ, গ্রামের নাম ত্রিশাল। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে একটা পিকআপ ভ্যান যাচ্ছে, ভেতরে একটা কফিন, চারদিকে কুয়াশা, শান্ত। ড্রাইভারের নাম সালাম, তার 2 পাশে 2জন লোক। তার একটা লাশ নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। লোক 2জন অদ্ভুতভাবে চুপ, কেউ কোনো কথা বলছে না। সালাম জিজ্ঞেস করলো, ভাই এত রাতে কি কবর দিতে হবে? একজন ধীরে বলল, দেরি করা যাবে না। হঠাৎ পেছন থেকে শব্দ, যেন কফিনের ভেতর কেউ রয়েছে। সালাম থমকে গেল। সে ভাবল রাস্তার ঝাঁকুনি, কিন্তু শব্দটা আবার সেই কফিন থেকে। মিররে তাকালো, কফিন নড়ছে। সেখানে ওই ব্যক্তিটি ছিল। সালাম বলল, ভাই কফিনটা ঠিক আছে তো? লোক 2জন একসাথে বলল, চালান, পেছনে তাকাবেন না কোনোভাবেই, না হলে মরবেন। ভ্যানের ভিতরে ঠান্ডা হাওয়া, শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
পেছন থেকে বলা হলো যে দেখবেন না। সালামের হাত কাঁপতে লাগলো। সে ভয় পেয়ে গাড়ি থামালো। পেছনে গিয়ে কফিনের কাছে দাঁড়ায়। লোক দুজন কোথায় তারা নেই। সে ধীরে কফিনের ঢাকনা খুলে ভেতরে একটা লাশ, চোখ খোলা, তার ঠোঁট কাঁপছে। হঠাৎ লাশের হাতটি নড়ল। সালাম পিছিয়ে যায়। লাশ ধীরে বসে উঠল। সবাই বলল, আমাকে কেন আটকে রেখেছো? সালাম দৌড়ে সামনে গিয়ে গাড়িটি চালু করলো, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। পেছন থেকে পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। সে চোখ বন্ধ করে চাবিটি ঘোরালো। হঠাৎ গাড়ি চালু হয়ে গেল। সে আর পিছনে কোনোভাবেই তাকালো না। ভোরে সে কবরস্থানে পৌঁছায়। লোকজন আসে, কফিন করে দেখে সেখানে কোনো লাশ। তারপর সে সেখান থেকে কোনো মতে বাড়ি ফিরে আসে, আর কোনোদিন গাড়ি চালায়নি। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এবারের ঘটনাটি আরো ভয়ঙ্কর হতে চলেছে। ঘটনাটার স্থান কুড়িগ্রাম। আর ভোর 5টায় কুয়াশায় ভেজা মাঠ, মাটির গন্ধে ভরা আছে চারদিক। আব্দুল করিম একজন গরিব কৃষক, আর তার নিজের ছোট একটা টুকরো জমি। সেই জমি সব আশা, সব স্বপ্ন। এই ঘটনাটার পরবর্তী পর্ব নিয়ে আসবো। যদি আপনারা শুনতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। পাশে থাকবেন, আরো ভয়ঙ্কর ঘটনা আনবো।